সিআইডির সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ কুখ্যাত অপরাধী জোরাবারকে হিরে চুরির মামলায় গ্রেপ্তার করেন। জেলে নিয়ে যাবার সময় জোরাবার আর অভিজিতের মধ্যে ঝগড়া হয়, আর জোরাবারের লাশ হসপিটালে পৌঁছয়। জোরাবারকে খুন করার জন্য অভিজিৎকে গ্রেপ্তার করা হয়। দয়া অভিজিৎকে বলেন সিআইডিকে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তখন কেডি সেখানে এসে বলেন তিনি অভিজিতের মামলা লড়বেন আর তাকে নিরপরাধ প্রমাণ করবেন। এই কেস যদি আমাদের হাতে থাকতো কেডি, তুড়ি মেরে সমাধান করে দিতাম আমরা। কিন্তু কি করব, সিআইডিকে নির্দেশ দেওয়া আছে তারা যেন এ ব্যাপারে মাথা না ঘামায়। আমি তোমার কথায় পুরোপুরি একমত অভিজিৎ। যদি এই মামলা সিআইডির হাতে থাকতো তাহলে তুড়ি মেরে সমাধান হয়ে যেত, কিন্তু এখন এই মামলা রয়েছে আদালতের হাতে। আমার একটা অকাট্য প্রমাণের দরকার, ব্যাস। সেটাই তো মুশকিল কেডি। এবার সব প্রমাণ আমার বিরুদ্ধে বলবে যে আমি জোরাবারকে খুন করেছি। আদালতের কাজ শুরু হোক। ইয়োর অনার, মেম্বার্স অফ দ্য কোর্ট, আজকের দিনটা শুধু আদালতের জন্য নয়, সিআইডির কাছে একটা ঐতিহাসিক দিন। ঐতিহাসিক দিন কারণ এটা প্রমাণ হবে আজকে যে যাদের আমরা ভগবান বলে মনে করি তারা শুধুমাত্র মানুষই। তারা নিজেদের মনের জোর, সাহস দিয়ে হয়তো পৃথিবী জয় করতে পারেন, কিন্তু নিজের ভাবনা, রাগের কাছে হেরে যান। সিআইডির সব থেকে সফল অফিসার সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ আজ এই কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন কারণ ওনার বিরুদ্ধে একটা নৃশংস খুনের মামলা দায়ের হয়েছে। কিন্তু আদালত রেপুটেশনের থেকে প্রসিকিউশনকে বেশি গুরুত্ব দেয়। 13ই জানুয়ারির দিন অপরাধী জোরাবার আনসারির কাছে একটা অশুভ দিন, কারণ ওই দিন সে নৃশংসভাবে খুন হয়। কিন্তু খুন কিভাবে হয়েছিল সেটা আমাদের বলবেন আমার প্রথম সাক্ষী, মানে প্রত্যক্ষদর্শী সাক্ষী, কয়েদি নম্বর 392, প্রফেসর প্রণয় দাশগুপ্ত। এটা কি হচ্ছে? ওকে এভাবে বেঁধেছেন কেন? কারণ ইয়োর অনার, যদি এনাকে খুলে দেওয়া হয় তাহলে হয়তো কারোর কান তিনি চিবিয়ে ফেলবেন আর কারো না খেয়ে ফেলবেন। প্রফেসর প্রণয় দাশগুপ্ত একজন সাইকোপ্যাথিক খুনি, যিনি শিকারকে খুন করে তাকে উনি খেয়ে নেন। এক কথায় নরখাদকিনী। অর্ডার, অর্ডার। মাই গড, আমি স্তম্ভিত ইয়োর অনার। এত গম্ভীর খুনের ঘটনায় এরকম একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী, যিনি নিজে 11টা খুন করেছেন। অর্ডার, অর্ডার। 11টা নয়, 12টা। সরি ইয়োর অনার, 12টা খুনের ঘটনা। প্রফেসর দাশগুপ্ত, 13ই জানুয়ারির দুপুরে আপনি সেই ভ্যানে ছিলেন যাতে জোরাবার আর অভিজিৎ ছিলেন। কি হয়েছিল সেদিন? 13ই জানুয়ারি, খুব সুন্দর দিন ছিল সেটা। ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। আমরা লং ড্রাইভে বেরিয়েছিলাম।
সব পরিশ্রম বেকার অভিজিৎ। তোমরা সিআইডি লোকেরা খুব বেশি খাটো, কিন্তু এবার পণ্ডশ্রম করছো। দেখবে 1 সপ্তাহে ছাড়া পেয়ে যাব আমি। জেলে যেতে যেতে স্বপ্ন দেখা খারাপ নয়। তোদের ওই এসিপি প্রদ্যুমান, থু! আমি ওর মুখ চিরকালের মতো বন্ধ করে দেব। মুখ বন্ধ? আমাকে বাধ্য করিস না, বুঝলি? আমি তোদের এসিপির নামে থুতু দিই। এক, থু! ড্রাইভার গাড়ি জঙ্গলের দিকে নিয়ে চলো। কিন্তু স্যার, যা বলছি তাই করো, এটা অর্ডার। ব্যাস, গাড়ি থামাও। স্যার স্যার এটা স্যার 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 এটা আয় আয়, নিচে আয়, নিচে আয়। তোর স্বাধীনতা চাই তো? চল, যা, ছেড়ে দিলাম তোকে। যা, চলে যা। স্যার এটা কি করছেন? সেটাই করছি যা এদের মতো কীটের সাথে করা উচিত। প্রাণের ঝুঁকি নিয়ে এদের আমরা ধরবো, আর এরা আইনের মারপ্যাঁচ করে ছাড়া পেয়ে যাবে। আমি সিআইডির মুখে এমন কালি লাগতে দেব না। স্যার, আমি আপনাকে রাগাবার জন্য বলছিলাম আমি ছাড়া পেয়ে যাব। আচ্ছা, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো মায়ের দিব্যি। যেতে তো তোকে হবেই জোরাবার। যা, পালা স্যার স্যার আপনি এটা কি বলছেন? পালা স্যার স্যার জোরাবার, স্যার প্লিজ, পালা। আমি আপনাকে এটা করতে দেবো না। আপনি বন্দুক নিচে রাখুন, এটা বেআইনি। শ্যামদাস, পিছনে যাও। স্যার বন্দুকটা নিচে নামান। স্যার শ্যামদাস, পিছনে যাও। স্যার এটা বেআইনি। পিছনে যাও তুমি। স্যার এটা বেআইনি। স্যার শ্যামদাস, পালা। না, আমি পালালে আপনি গুলি মেরে দেবেন। কে বলেছে যে না পালালে মারবো না? হ্যাঁ, সিআইডির থেকে তোকে দুজন বাঁচাতে পারে, এক যমরাজ আর তুই সিআইডি নিজে। মাটিতে জোরাবরের লাশ, আর ওর উপর যমরাজের মতো অভিজিৎ দাঁড়িয়েছিল। অর্ডার, অর্ডার। ডিফেন্স। প্রফেসর প্রণয় দাশগুপ্ত, এটা বলুন, যে সময় এই ঘটনাটি ঘটেছিল ওই সময় আপনি কি করছিলেন? আপনি ওই সময় আটকানোর চেষ্টা করেছিলেন, পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কি করছিলেন তখন আপনি? আমার হাত বাঁধা ছিল উকিল, আপনার হাত বন্ধ হয়ে গেছিল। আর তাছাড়া আমার রক্ত খুব ভালো লাগে, তা সেটা কোনো অপরাধীরই হোক বা পুলিশের কিংবা উকিল। খুশি হলাম এটা জেনে যে আপনি মানুষের মধ্যে ভেদাভেদ করেন না, আর দুঃখ হলো এটা জেনে যে আপনি মিথ্যা কথা বলে একজন দক্ষ অফিসারকে ফাঁসানোর চেষ্টা করছেন। আমি কোনো মিথ্যা বলি না উকিল। তাহলে কি অভিজিৎ মিথ্যা কথা বলছে? এই সিআইডির লোকেরা কি ভগবান? হ্যাঁ, আমাদের জন্য তো একরকম ভগবানই বটে, কেন আপনার জন্য না? আমি এদের ঘৃণা করি। ঘৃণা করেন এদেরকে? এই 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 ঘৃণার কোনো খাস কারণ আছে? হ্যাঁ, কারণ আছে উকিল। কারণ 3 বছর আগে এই সিআইডি আমাকে জেলে পাঠিয়েছিল। যদি আমি পারতাম, প্রত্যেকের উপর আমি প্রতিশোধ নিতাম। নোট করুন ইওর অনার, এই লোকটা মানসিক ভারসাম্যহীন সাইকোপ্যাথিক খুনি, যে কিনা নরখাদক সিআইডির ওপর গুনে গুনে প্রতিশোধ নিতে চায়। তাহলে এটা প্রতিশোধ ছাড়া আর কি বলবেন? এবার কি করে বিশ্বাস করবেন এর মিথ্যা সাক্ষ্য? এই উকিল,
আমি মিথ্যাবাদী নই। মিথ্যাবাদী তুমি। আমি একজন খুনি, নরঘাতক, কিন্তু আমি মিথ্যাবাদী নই, বুঝেছ? এই এই, অর্ডার অর্ডার, নিয়ে যাও ওকে। আমি তোমাদের ছিঁড়ে খাবো। আমি মিথ্যাবাদী নই। ছাড়ো, ছেড়ে দাও, মিথ্যাবাদী নই। ইওর অনার, মনে হচ্ছে প্রসিকিউটরের এই সাক্ষীর খাওয়ার সময় হয়ে গিয়েছে। এই কেডি, পরের বার আমি তোকেই খাবো, কালো কোট, আমি তোকেই খাবো। এই এই, ছাড় ছাড় আমাকে। ইয়োর অনার, মানছি প্রফেসর দাশগুপ্তাকে সিআইডি গ্রেপ্তার করেছিল, কিন্তু বাকি দুজন আসামি আর ভ্যান ড্রাইভার সোহন লালের সঙ্গে সিআইডির কোনো সম্পর্ক নেই। সবার আগে আমি ডাকতে চাইব কয়েদি নাম্বার 321 পকেটমার বাবলাকে। 13ই জানুয়ারির দিন আপনি ঠিক কি দেখলেন? আর এরপর আমি ডাকতে চাইব ব্যাংক স্ক্যামে গ্রেপ্তার দিনেশ সোলাঙ্কিকে। আমার পরের সাক্ষী ভ্যান ড্রাইভার হাবিলদার শোভন লাল। শোভনলাল বাবু, আমি আপনাকে আগেও কোথাও দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, এই প্রায় 8-9 মাস আগে আপনার ছবি বেরিয়েছিল খবরের কাগজে, তাও আবার প্রথম পাতায়। আপনার নামে বোধহয় ঘুষ নেওয়ার একটা অভিযোগ উঠেছিল, আপনি সাসপেন্ডও হয়েছিলেন। আমি কি ঠিক বলছি? আমার মনে হয় আমি ঠিক বলছি। আপনি বসুন প্লিজ প্লিজ। ইওর অনার, প্রসিকিউটরের সাক্ষী একজন নরখাদক, একজন সাধারণ পকেটমার, স্ট্যাম্প জালিয়াত একজন, আর একজন ঘুষখোর হাবিলদার। একদিকে এই সমস্ত সাক্ষীদের মিলিত সাক্ষ্যদান, আর অন্য দিক থেকে একজন সিআইডি অফিসার যে গত 15 বছর ধরে এর বিরুদ্ধেই লড়াই চালিয়ে আসছেন, একজন সাহসী, কর্তব্যপরায়ণ, নীতিবান মানুষের সত্য। কোন সত্যকে মানব আমরা সবাই? মিলর্ড, সত্যি মিথ্যার তার পেশার সাথে কিসের সম্পর্ক? আর এছাড়া আমার সাক্ষীরা তাদের বয়ান আলাদা আলাদা সময় দিয়েছে, আর এগুলো হুবহু মিলে যাচ্ছে। এই বয়ানগুলো তো একই রকম। একই রকম তো হবেই ইওর অনার, কারণ এগুলো সবকটাই মিথ্যে। হাউ ডেয়ার ইউ! আমাকে ধমকাবেন না প্রসিকিউটর। কেডি, মায়া, সংযত হন। সরি ইওর অনার। সরি ইওর অনার। মায়া, আপনার পরের সাক্ষীকে। আমার পরের সাক্ষীর বিরুদ্ধে কেডি অভিযোগ জানাতে পারবেন না ইওর অনার, কারণ ইনি হলেন পুলিশের একজন খুবই দক্ষ আর সৎ পুলিশ অফিসার, 2 বার সাহসিকতার জন্য পুরস্কার প্রাপ্ত ইন্সপেক্টর শ্যাম দাস। আমি গীতার ওপর হাত রেখে শপথ করছি, যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া কিচ্ছু বলবো না। ইন্সপেক্টর শ্যাম দাস, আপনি এই 4 জনের সাক্ষ্য শুনলেন, আপনি নিজে ওখানে ছিলেন। আপনি বলুন আপনি ঠিক কি দেখেছিলেন? আমি প্রথমেই বলতে চাই যে আমি সব সময় সিআইডির একজন ভক্ত। এসিপি প্রদ্যুমন তো আমাদের আদর্শ, আর অভিজিৎ স্যার তো আমাদের হিরো। আমরা এনার বিষয়ে কি করে ভুল বলতে পারি? আমি এনার প্রেরণাতেই ফোর্স জয়েন করি, আর এখন আমি ভাবি উনি সেই দিন জোরাবারের সাথে যা করেছিলেন ঠিক করেছিলেন। জোরাবারের মতো বিপজ্জনক অপরাধীর এটাই শাস্তি হওয়া উচিত। এদের ছেড়ে রাখার থেকে ভালো মেরে ফেলা। ইন্সপেক্টর শ্যাম দাস, এটা কি বলছেন আপনি? অভিজিৎ স্যার একদম ঠিক করেছেন জোরাবারের নকল এনকাউন্টার করে। আমি ওনার জায়গায় থাকলে এটাই করতাম।
অর্ডার অর্ডার। সিআইডি কে কাল অবধি যারা রক্ষক ভাবতেন তারাই আজ সিআইডি কে ভক্ষক মনে করছেন। এবার আপনি কি বলবেন কেডি? ইন্সপেক্টর শ্যামদাস, আপনার কয়েক বছরের কর্মজীবনে 2 বার সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হয়েছে। হ্যাঁ, দারুণ ব্যাপার। তাহলে এটা মেনে নেওয়া আমাদের ঠিক হবে যে সাহসিকতা আর লড়াইয়ের ব্যাপারে আপনার সঙ্গে পাল্লা দেওয়া সহজ নয়। তাহলে এটা কি করে মেনে নিই যে কেউ আপনার বন্দুকটাকে ঘুরিয়ে আপনার দিকেই আপনার উপর চালিয়ে দিল? এটা কি করে সম্ভব? আপনি এতটাও আনাড়ি হতে পারেন না। অভিজিৎ স্যারের মতো দক্ষ মানুষের সামনে তো যে কেউ আনারি স্যার। হ্যাঁ, এটা ঠিক কথা, এটা তো ঠিক। যদি অভিজিৎ বাবু এত দক্ষ বন্দুকবাজ হন, তাহলে জোরাবরকে মারার জন্য, জোরাবরকে খুন করার জন্য পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একটা গুলি যথেষ্ট ছিল। তাহলে বাকি ওই 5টা গুলি উনি কেন ব্যয় করলেন এর জন্য? কি মনে হয় আপনার? আমি কারণ অভিজিৎ রেগে গিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, আর এই উন্মাদনায় উনি নিজের পিস্তলের 6টা গুলি চালিয়ে দিয়েছিলেন। পাবলিক প্রসিকিউটর মায়া ফার্নেস, আপনি কিন্তু রাস্তায় চলা কোনো পাগলের কথা বলছেন না। এখানে সিআইডির একজন দক্ষ অভিজ্ঞ অফিসারের সম্পর্কে কথা বলছেন, যার পক্ষে এইভাবে এখানে কাজ করা অসম্ভব। আপনার কথার উত্তর আমি দিতে পারতাম, কিন্তু আমি চাইছি যে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ নিজের কথায় আদালতকে সত্যি কি সেটা বলুক। বলো অভিজিৎ, অভিজিৎ বলো। এখানে তোমার নৈশব্দ কেউ শুনবে না, কেউ বুঝবেও না। বলো সত্যিটা কি? ইয়োর অনার, আমি চুপ করে নেই। এখানে যা হচ্ছে তা দেখে হতবাক হয়ে গেছি। আমার উপর এর আগেও মিথ্যা দোষারোপ করা হয়েছে, কিন্তু এবার এই প্রথম মামলাটা আদালতে এসেছে। আর আমার এটা নিয়ে দুঃখ নেই যে আইন আমাকে সন্দেহ করছে। আমার ক্ষোভ হলো যে আপনি সিআইডিকে এই তদন্তটা করতে দিলেন না, কারণ আপনি ভয় পেয়েছিলেন সিআইডি আমার হয়ে কথা বলবে। কিন্তু এতদিনে সবাই জেনে গেছেন যে এসিপি প্রদ্যুম্নের হাতে যদি অকাট্য প্রমাণ থাকে, তবে উনি আমাকে কি নিজেকেও ছাড় দেবেন না। অনেক বড় সত্যি তুমি আমাদের বললে অভিজিৎ। এবার আরেকটা সত্যি তুমি বলো, 13ই জানুয়ারি দুপুরে ঠিক কি হয়েছিল? সব পরিশ্রম বেকার অভিজিৎ। তোমরা সিআইডি লোকেরা খুব বেশি খাটো, কিন্তু এবার পণ্ডশ্রম করছো। দেখবে 1 সপ্তাহে ছাড়া পেয়ে যাব আমি। জেলে যেতে যেতে স্বপ্ন দেখা খারাপ নয়। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর আমি 5বার তোমাদের হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাব। গ্রেপ্তার হওয়ার আঘাতটা খুব জোরে লেগেছে। মাথাটা এখনো ঠিক হয়নি না? তোদের ওই এসিপি প্রদ্যুমান, এই! আমি ওর মুখ চিরকালের মতো বন্ধ করে দেব। এসপি সাহেবের নামে তোর নোংরা মুখে কোনো উচ্চারণ করবি না। আমাকে যা খুশি বল। আমি তোদের এসিপির নামে থুতু দিই। এক থু। মুখ বন্ধ। আমাকে বাধ্য করিস না, বুঝলি? প্রদ্যুমান 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 প্রদ্যুমান। এক থু। তোর আমি স্যার 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 প্লিজ স্যার, প্লিজ। কি হিরো, আমার দলে কাজ করবি? আরে এমন সিআইডি কত এলো কত গেল, চিন্তা করিস না, তোর লাইভ বানিয়ে দেবো রে। এই পানি চোখের গাড়ি গাড়ি থামাও। তোর হাত করি খোল খোল খোল, হাত করি খোল। কি হচ্ছে? জোরাবর দাঁড়া। আমি 3 অব্দি গুনবো।
এক, দুই, তিন। বলেছিলাম না আমি, পালাস না, হ্যাঁ? শ্যামদাসকে গুলি লেগেছিল বলে আমি জোরাবরের সাথে ওকে হসপিটাল পাঠিয়ে দিই। বাকি কয়েদিদের নিয়ে আমি থানায় চলে এলাম। আর তারপর আমি জোরাবরের লাশ দেখি, ইওর অনার। আমি তদন্ত শুরু করার আগেই আমাকে গ্রেপ্তার করা হলো। আর পরে আমি জানলাম যে সিআইডিকে এই মামলায় নাক গলাতে বারণ করা হয়েছে। আপনি বলছেন ইন্সপেক্টর শ্যাম দাসের বন্দুক জোরাবার চালিয়েছিল, কিন্তু এতে তো জোরাবারের আঙুলের ছাপ পর্যন্ত নেই, শুধুমাত্র ইন্সপেক্টর শ্যাম দাসের আঙুলের দাগ রয়েছে। আচ্ছা, এটা কি সম্ভব নয় প্রসিকিউটর যে আঙুলের ছাপ ইন্সপেক্টর শ্যামদাস মুছে ফেলেছেন? অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় জোরাবার বেঁচে ছিল, কিন্তু হসপিটালে পৌঁছে গিয়ে সে মৃত। কি এটা সম্ভব নয় যে অ্যাম্বুলেন্সের মধ্যে ইন্সপেক্টর শ্যামদাস তাকে খুন করেছেন, আর এই দোষটা তিনি অফিসার অভিজিৎকে দিতে চাইছেন? এটা কি অসম্ভব মনে হয়? অ্যাম্বুলেন্স ওখান থেকে 2টায় ছাড়ে আর 3টায় পৌঁছয়, অর্থাৎ খুনটা যদি অ্যাম্বুলেন্সে হতো তাহলে জোরাবারের মৃত্যু 2টো থেকে 3টের মধ্যে হয়ে থাকতো। হসপিটাল থেকে পাওয়া খবর অনুযায়ী জোরাবারের মৃত্যু 1টা থেকে 2টোর মধ্যে হয়েছিল। তার মানে অ্যাম্বুলেন্স আসার আগেই জোরাবার মরে গেছিল, আর পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে গুলি 2 ফুট দূর থেকে চালানো হয়েছিল। ইয়েস ইওর অনার, হসপিটাল থেকে পাওয়া সমস্ত তথ্য ভুলও হতে পারে। এটাই নয়, জোরাবারের শরীরে 6টা গুলির চিহ্ন পাওয়া গেছে, কিন্তু ওর ডান বা বাঁ হাঁটুতে কোনো গুলির ক্ষত ছিল না। আগে হ্যাঁ, হাঁটুতে কোনো ক্ষত ছিল না। এর মানেটা পরিষ্কার, অভিজিতের বয়ান মিথ্যা। হি ইজ লাইং। অভিজিৎ সত্যি বলছে কি মিথ্যা বলছে সেটা তখনই জানতে পারা যাবে প্রসিকিউটর, যখন জোরাবরের মৃতদেহের ফাইনাল পোস্টমর্টেম রিপোর্ট আসবে, তার আগে নয়। ইওর অনার, ওই রিপোর্ট খুব শীঘ্রই আদালতে এসে যাবে। তাহলে তখনই এটা প্রমাণ হয়ে যাবে যে জোরাবারের খুন 2 ফুট দূর থেকে হয়েছিল নাকি 45 ফুট দূর থেকে। ফাইনাল পোস্টমর্টেম রিপোর্ট আর ফরেনসিক রিপোর্ট আসা পর্যন্ত আদালত মুলতুবি করা হলো। পাঁচজন লোক একই মিথ্যে কথা বলছেন। পরিষ্কার ব্যাপার হলো কেউ ব্যক্তিগত শত্রুতা মেটাচ্ছে তোমার সঙ্গে, সিআইডির সঙ্গে। কিন্তু এখন প্রশ্নটা হলো যে সে কে, কেনই বা সে এরকম করছে? এত বড় খেলা তো কোনো ভেতরের লোকই খেলতে পারে, এই জন্য ফরেনসিককে সিআইডিদের থেকে সরিয়ে রাখা হয়েছে। আমি বুঝতে পারছি এটা খুব বড় চক্রান্ত। 5টা মিথ্যা আর একটা সত্যি। 5 জনকে মিথ্যাবাদী প্রমাণ করার থেকে এটা সহজ যে আমি তোমাকে সত্যবাদী প্রমাণ করি। কিন্তু কিভাবে? তোমার সত্যির কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণও নেই। একটু ভাবো অভিজিৎ, কোনো উপায় তো নিশ্চয়ই আছে। একটা আছে, একটা উপায় আছে কেডি। সেই প্রথম গুলিটা ওয়ার্নিং শট। ফিট 45 ফিট।
শান্ত হও। এটা কি করছো তুমি? আরে আমি একজন মানুষ, কোনো গাছ না। আমায় কেন মারতে চাও তুমি? তুই বন বিভাগের লোক, জঙ্গল কাটার দায়ে আমাকে গ্রেপ্তার করতে এসেছিস? আরে না 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 না, আমি বন দফতরের লোক নই। আমি তো এমনি এখানে হাওয়া খেতে এসেছিলাম। আমি চলি। হ্যাঁ, তুই পুলিশ আছিস? না। সেই দিন সেই কয়েদি যার পায়ে গুলি লেগেছিল, তার লাগি এসেছিস তুই? হ্যাঁ, এটা তুমি কি করে জানলে যে সেই কয়েদির পায়ে গুলি লেগেছিল? কি করে জানলাম মানে? খবরের কাগজ নেই নাকি? আমি খবরের কাগজ পড়ি না? আচ্ছা, তুমি খবরের কাগজে পড়ো। বাহ, খুব সুন্দর, শিক্ষিত কাঠুরিয়া তুমি। বাহ, কিন্তু খবরের কাগজে তো লেখা ছিল যে ওই কয়েদির নকল এনকাউন্টার হয়েছিল। এনকাউন্টার মানে বুঝো তুমি? এনকাউন্টার? ছাড়ো, এসব কথা রাখো। একটা কথা বলো, যে তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। তা কি হয়েছে? না মানে বিয়ে হয়ে গেছে তো বাচ্চা কাচ্চা হবে নিশ্চয়ই। বাচ্চা কেন থাকবে না? 3টে বাচ্চা, 2টো ছেলে 1টা মেয়ে। বল। 3টে বাচ্চা? বাহ, বেশ ভালো কথা। না মানে আমি এটা তোমাকে বলতে চাইছিলাম যে আমি বন দপ্তরের লোক নই, আমি পুলিশেরও লোক নই, কিন্তু আমি এমন একটা বিভাগে কাজ করি যে আমি চাইলে তোমাকে এই গাছ কাটার অপরাধে তোমাকে কম করে 10 থেকে 12 বছরের জন্য তো তোমাকে ভেতরে পাঠিয়ে দিতে পারি, জেলে। জেলে? হ্যাঁ, জেলে, ওই কালো অন্ধকার ঘরে। সাহেব, আমার ছোট ছোট বাচ্চা আছে। হ্যাঁ, তাই ভাবছি কি হবে ওদের। আমি গাছ কাটা ছেড়ে দেবো? গাছ কাটবো না। আপনি বললে পূজা করব, ধূপ দেবো, আমাকে ছেড়ে দিন। আরে না 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 না, একদম ঠিক আছে। না না, তুমি শুধু সত্যি কথাটা আমাকে বলে দাও যে কি দেখেছিলে তুমি সেদিন। হ্যাঁ বাবু, সেদিন হলোটা কি, আমি ওইখানে কাটছিলাম, আর আমি দেখলাম এখানে একটা পুলিশের গাড়ি এসে থামলো। হ্যাঁ বাবু। পুলিশের গাড়ি? কি হচ্ছে? তোরা আবার দাঁড়া, আমি 3 অব্দি গুনবো। 1, 2, 3। আমি বলেছিলাম না পালাস না? হ্যাঁ, স্যারজি, আমি শুধু এটুকুই তুই জানি। এখন আরেকটা কাজ তোমাকে করে দিতে হবে। বলো বলো বলো, কি করতে হবে? এই যে কথাগুলো তুমি আমাকে বললে, এই সব কথা তুমি আমাদের ওই বড় জজ সাহেব আছেন আদালতে বসেন যিনি, তার সামনে তো বলে দিতেই পারবে। কোর্টে? হ্যাঁ, কোর্টে। হ্যাঁ, বলবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আমি এখন যেতে পারি? তোমাকে ডেকে নেবো পরে। ডাকবেন? ইওর অনার, প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী এটা জানা যাচ্ছে যে অভিজিৎ 6টি গুলি চালিয়েছিল। জোরাবরের মৃতদেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টও একই কথা বলছে। জোরাবরের মৃতদেহে 6টি গুলির চিহ্ন রয়েছে। ইওর অনার, যদি এই 6টি গুলি অভিজিতের পিস্তল থেকে ছোড়া হয়, তাহলে এই 7ম গুলিটি, যেটা অভিজিৎ জোরাবরকে সতর্ক করার জন্য চালিয়েছিল, যেটা আমি ঘটনাস্থল থেকে পেয়েছি, সেটা অভিজিতের বন্দুক থেকে কিভাবে বেরোলো? 6 শট রিভলভার থেকে 7টি গুলি সম্ভব নয় ইওর অনার। এই 7ম গুলি প্রমাণ করে দেবে যে অভিজিৎ সত্যি বলছে। অর্ডার, অর্ডার। কিন্তু তার আগে তোমাকে এটা প্রমাণ করতে হবে যে এইগুলি অভিজিৎই ছুঁড়েছিল। ইওর অনার, এই গুলির ফরেনসিক রিপোর্ট এসেই যাবে এর মধ্যে। সেই রিপোর্ট আসার আগে ইওর অনার, আমি এক নতুন সাক্ষ্যকে ডাকতে চাইব, যে 13ই জানুয়ারি দুপুর বেলায় ওই ঘটনাটি ঘটতে দেখেছিল। আমি ডাকতে চাইব কাঠগড়ায় বুলুয়া মাহাতোকে। ইওর অনার, বুলুয়া পেশায় একজন কাঠুরিয়া, যে 13ই জানুয়ারি দুপুর বেলাতে কাঠ কাটতে কাটতে পুরো ঘটনাটা দেখেছিল, যার মানে প্রত্যক্ষদর্শী সাক্ষী। বুলুয়া, জজ সাহেবকে বলো যে সেদিন দুপুরে তুমি কি দেখেছিলে। বাবু, আমি প্রায় ওই জঙ্গলে তো কাঠ কাটতে যাই। সেদিন 13 জানুয়ারিও গিয়েছিলাম। তো আমি দেখলাম যে একটা পুলিশের গাড়ি এসে থামলো।
তার থেকে না এই সাহেব নামলেন আর গাড়ি থেকে না একটা লোককে পেছন থেকে টেনে নামালেন, আর যার হাতে হাত করা ছিল, আর আমি ভাবলাম ও কয়েদি হবে, ও ওর বুকে বন্দুক ঠেকালেন এইভাবে, তারপর ধাই ধাই করে গুলি চালিয়ে দিলেন, 6টা গুলি তার বুক পুড়ে দিলেন, আর আমার মনে হয় যে ও বাচ্চারা ওখানে ছটফট করতে করতে মরে গেল। এই সাহেবই মেরেছে বাবু। অর্ডার অর্ডার। বুলবা, এটা কি বলছো তুমি? তুমি এইভাবে আদালতে এসে নিজের বয়ান বদলাতে পারো না। কেডি প্লিজ পিছিয়ে যান। আপনি কেডি পাঠকের সাক্ষী হয়ে ওনার বিরুদ্ধে বলছেন, এর কোনো কারণ আছে? কারণ বাবু, এই সাহেব আর ওনার সঙ্গে আরেকজন ছিল, তারা দুজন মিলে আমাকে হুমকি দিয়েছিলেন যে কোর্টে যদি আমি মিথ্যা না বলি তাহলে আমাকে জেলে পাঠিয়ে দেবেন। অর্ডার অর্ডার। এই আরেকজন কে? ওই যে মোটা করে পালোয়ানের মতো, আমার মতো একটা লোককে তো ধাক্কা দিলে পড়ে যাবো। আরে কি নাম যেন, ওই যে বাংলায় কি বলে, দয়া 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 নাম ছিল ওর। ইওর অনার, মিথ্যে কথা বলছে ও। মানে সিআইডি, কারণ সিআইডি কে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যেন এই ব্যাপারে মাথা না গলায়। ইওর অনার, ও মিথ্যে কথা বলছে। ও নিজের বয়ান বদল করছে। ও একটা হস্টাইল উইটনেস। যদি এটা প্রমাণ হয় তাহলে শুধু অভিজিৎই না, আপনি আর সিআইডি সবাই কঠিন বিপদে পড়বেন। আপনি যেতে পারেন। ঠিক আছে বাবু। ইওর অনার, আমি ইওর অনার, মনে হচ্ছে ডিফেন্সের সাক্ষী ডিফেন্সের আর কিছু বলার মতো মুখই রাখেনি। এটা হলো জোরাবারের লাশের ফাইনাল পোস্টমর্টম রিপোর্ট, যাতে পরিষ্কার বলা হয়েছে জোরাবারের মৃত্যু 6টা গুলি লাগার ফলে 2 ইঞ্চি দূর থেকে হয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক মার্ডার। আর ফরেনসিক রিপোর্ট এটা প্রমাণ করেছে যে 6টা গুলি অভিজিতের পিস্তল থেকেই ছোড়া হয়েছিল। এটা হতেই পারে না ইওর অনার, কারণ আমি এর আগেই বলেছি যে অভিজিৎ সেদিন 6 শট রিভলভার ব্যবহার করছিল। তাহলে যদি এই 6টি গুলি ওর বন্দুকের হয়, তাহলে 7ম গুলিটা কোথা থেকে আসছে? ডক্টর সালুঙ্কির ফ্যাক্স এসে গেছে। এটা প্রমাণ করে দেবে ওই 7ম গুলিটা অভিজিতের বন্দুক থেকেই বেরিয়েছিল। ইওর অনার, সিআইডির এই রিপোর্ট কি করে মানা যাবে, যেখানে নির্দেশ আছে সিআইডি এই মামলায় হস্তক্ষেপ করতে পারবে না? ইওর অনার, ডক্টর সালুঙ্কি সিআইডির একজন লোক, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি মুম্বাই পুলিশের ফরেনসিক বিভাগের প্রধানও বটে। আর ওনার থেকে ভালো আমি আর কাউকে পেলাম না। সত্যিটা হলো এই যে ইওর অনার, এখন আমি আর এই মামলায় কোনো সাক্ষ্য এবং প্রমাণে বিশ্বাস রাখতে পারছি না। কেডি, এই গুলি অভিজিতের বন্দুক থেকে ছোড়া হয়নি। এটা আমি বলছি না, স্বয়ং ডক্টর সালঙ্কির রিপোর্ট। অর্ডার অর্ডার। কেডি পাঠক, আপনার সমস্ত প্রমাণ বেকার, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। ইওর অনার, কিন্তু আদালত নিজের রায় ঘোষণা করবে। স্টেট বনাম অভিজিৎ মামলায় সমস্ত সাক্ষীদের বয়ান শুনে আর প্রমাণ দেখে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সবাই মিথ্যা কথা বলছে, সবাই মিথ্যা কথা বলছে। আর সব থেকে বড় মিথ্যুক হলো এই, তুমি একটা মিথ্যাবাদী। মিথ্যা কথা বলছো তুমি একজন মিথ্যুক। ইওর অনার, ও একটা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে ও। কেডি, আপনার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আই এম সরি ইওর অনার। আফসোস হলো আদালতের সময় শেষ হয়ে গেছে। কিন্তু ফয়সালা নয়, কাল সকাল 11টায় আমরা সবাই এই আদালতে হাজির হব, শুধু আমার রায় ঘোষণা করার জন্য। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। সব সাক্ষী কিনে নেওয়া হয়েছে কেডি, সব প্রমাণ পাল্টে দেওয়া হয়েছে। আমার বন্দুক, ওই গুলি, এই অবস্থায় ডক্টর সালুকেও কিছু করতে পারবে না। আমাকে ফাঁসানোর চেষ্টায় কোনো খামতি রাখা হয়নি, সব মন গড়া গল্প, সব। ইংরেজিতে একটা প্রবাদ আছে অভিজিৎ, তা হলো ডেড ম্যান টেল নো টেলস।
জ্যান্ত মানুষ মিথ্যা বলতে পারে, কিন্তু মৃত না। কিন্তু এখানে তো আমি দেখতে পাচ্ছি জোরাবরের মৃতদেহ মিথ্যা কথা বলছে। কেডি, মাত্র একবার আমি ওই প্রমাণ জোরাবরের লাশ নিজে দেখতে পাই, তাহলে অভিজিৎ, তুমি দেখতে না পারলে কি হবে? কিন্তু আমি তো দেখতে পারছি। একটা কাজ করো, জোরাবরের সম্বন্ধে তুমি যা কিছু জানো, ছোটখাটো যাবতীয় ডিটেল সব বলে দাও আমাকে। জোরাবরকে সিআইডি একবার নয় 4 বার ধরেছে। আমি ওকে খুব ভালো করে জানি। ওর উচ্চতা প্রায় 5 ফুট 9 ইঞ্চি, রং সামলা আর চোখ কটা। ওর ডান হাতের কোড়ে আঙ্গুলটা কাটা। আর ঘাড়ে জেডের ট্যাটু আছে। সব সময় আলাদা আলাদা পাথরের আংটি পরে। নিজের আঙুলে আলাদা আলাদা পাথরের আংটি পরতো। তো আংটি কি রেখে দেওয়া হবে? পোস্টমর্টমের আগেই খুলে নেওয়া হয়েছে। অবশ্যই। এই দেখো, আংটির সাথে ওর বাকি সব জিনিস। আর কি কিছু জানার বাকি আছে কেডি, নাকি যাবে? হ্যাঁ হ্যাঁ, চলো। আদালতে আজ কোনো মামলা হবে না। আজ শুধু আমি রায় ঘোষণা করব, কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়া। ইওর অনার, আমি এবার আর কারোর কোনো কথা শোনা হবে না। কোনো সাক্ষীকে দ্বিতীয়বার এই কাঠগড়ায় ডাকা হবে না। আদালত নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, শুধু রায় ঘোষণা বাকি আছে। কেডি, আপনি কি দয়া করে আমাকে আমার কাজ করতে দেবেন? ধন্যবাদ। অভিজিৎ, আদালত রায় ঘোষণা করার আগে আপনার যদি কোনো বক্তব্য থেকে থাকে বলতে পারেন। ইওর অনার, 15 বছর সিআইডিতে থেকে আমি যা শিখেছি তা হলো মিথ্যার জাল যতই শক্ত হোক না কেন, শেষ পর্যন্ত সত্য বাইরে বেরিয়ে আসবেই। দেশের আইন আর সংবিধানের ওপর বিশ্বাস রেখেই 15 বছর প্রাণপণে আমি আমার দায়িত্ব পালন করেছি। আর আজও আমার আইনের ওপর একই রকমের বিশ্বাস আছে। আজ আমাকে যদি আপনি ফাঁসির হুকুম দেন, তবুও এই ভরসা ততক্ষণ থাকবে যতক্ষণ আমার শরীরে নিঃশ্বাস প্রশ্বাস চলবে। কারণ যদি সিআইডির আইনের ওপর থেকে ভরসা চলে যায়, এদের তাহলে কি হবে? এরা কাকে ভরসা করবে? তাই আজ না হলে কাল এই আদালতে সত্যের জয় হবেই, ইওর অনার, হতেই হবে। অভিজিৎ, আইনের উপর এই ভরসার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে আইনের কাছে আজ দুঃখের দিন যে সে আপনার মতো অফিসারের বিরুদ্ধে রায় ঘোষণা করছে। স্টেট বনাম অভিজিৎ মামলায় সমস্ত সাক্ষীদের বয়ান শুনে আর প্রমাণ দেখে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে অভিযুক্ত অভিজিৎ কয়েদি জোরাবর সিংকে বিনা কারণে খুন করেছেন। আই অবজেক্ট, ইওর অনার। অবজেক্ট? আপনি আমাকে অবজেক্ট করছেন, জজকে? ক্ষমা চাইছি, ইওর অনার। কিন্তু হ্যাঁ, আমি এটা করছি তার কারণ হলো আপনার স্টেটমেন্ট পুরোপুরি ভুলে ভরা। কি ভুল হচ্ছে আমার বয়ানে আমি জানতে চাইছি। জোরাওয়ার কোনোভাবেই খুন হয়নি। জোরাওয়ার এখনো বেঁচে আছে। অর্ডার, অর্ডার।
কেডি কি আর কি হচ্ছে? ইয়ার্কি তো আইনের সঙ্গে করা হয়েছে ইয়োর অনার। খুবই নোংরা, ঘৃণ্য ইয়ার্কি। হোয়াট ননসেন্স কেডি! মর্গে জোরাবারের লাশ আছে, অন্যদিকে ডিএনএ আর রক্তের নমুনাও কিন্তু জোরাবারের। পাবলিক প্রসিকিউটর ম্যাডাম, এই দুটো কথা আলাদা আলাদা। আমি মানছি যে ওই ব্লাড স্যাম্পল যা রয়েছে, ডিএনএ রিপোর্ট আছে, ওগুলো সবই আসলে জোরাবারের। কিন্তু মর্গে যে মৃতদেহটা রয়েছে ওটা জোরাবারের না। ইয়োর অনার, এই আংটি আমি খুব অল্প সময়ের জন্যই নিজের আঙুলে পরে রয়েছি। ভালো করে দেখুন, এই আংটি পরার জন্য আমার আঙুলে একটা দাগ তৈরি হয়েছে। হ্যাঁ, এটা ঠিকই, আমি যদি এই দাগটা 3-4 দিন রোদে রাখি তাহলে এটা চলে যাবে। এটার সাথে জোরাবারের লাশের কি সম্পর্ক? ইয়োর অনার, কেবল সিআইডি নয়, পুলিশের রিপোর্টও একই কথা বলছে যে জোরাবার বছরের পর বছর নিজের আঙুলে আংটি পরে আসছে, কিন্তু মর্গে যে মৃতদেহ পড়ে রয়েছে তার আঙুলগুলোতে এরকম কোনো চিহ্ন নেই। যদিও বিগত 4 দিন ধরে ও রোদে নয়, মর্গের অন্ধকারেই পড়ে রয়েছে। আসলে সংক্ষেপে ইয়োর অনার, ওই মৃতদেহটা অন্য কারোর। ওর চেহারা প্লাস্টিক সার্জারির দ্বারা জোরাবারের মতো বানিয়ে সবাইকে বোকা বানানো হয়েছে। সেই লোকটা ইয়োর অনার যে জোরাবারের সঙ্গে যোগ সাজছে, শুধু মৃতদেহই বদলায়নি, বরং এই সমস্ত রেকর্ড, হতে পারে সেটা ফরেন্সিক রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট, হসপিটাল রিপোর্ট, সব কটাকে সে পাল্টে ফেললো অভিজিতের বিরুদ্ধে, অভিজিৎকে ফাঁসানোর জন্য। আর এটার সোজা সাপটা বয়ান আমাদের দেবেন স্বয়ং মিস্টার জোরাবার। অর্ডার, অর্ডার। কিন্তু ইয়োর অনার, তার আগে আমি আমার সেক্রেটারি মিসেস বিলে মরিয়ার হেল্প নিতে চাই, সাহায্য নিতে চাই, যদি আপনার অনুমতি পাই তো। অনুমতি দিলাম। মিসেস বিলে মরিয়া, আসুন প্লিজ, তাড়াতাড়ি। থ্যাংক ইউ। আমি পুলিশদের একটা অনুরোধ করতে চাই যে আদালতের সমস্ত দরজা জানালা বন্ধ করে দেওয়া হোক, যাতে এখান থেকে কেউ পালাতে না পারে। কেডি, আগের বারেও আপনি আদালতের অবমাননা করেছেন, এবার এটা কি হচ্ছে? আমি আপনাকে সাবধান করছি। ইয়োর অনার, আমি প্রমাণ করতে যাচ্ছি যে জোরাবার বেঁচে আছে। শুধু বেঁচেই না, বরং এই আদালতে সে উপস্থিত রয়েছে। সিআইডি থেকে পাওয়া রিপোর্ট অনুসারে জোরাবারের ধূপের ধোঁয়ায় অ্যালার্জি রয়েছে। সে কাশতে শুরু করে। ইয়োর অনার, সাধারণত ধূপ ভগবান দর্শনের জন্য জ্বালানো হয়ে থাকে। এটা প্রথমবার হবে শয়তানের দর্শনের জন্য ধূপকাঠি জ্বালানো হচ্ছে। ধূপে তো আমারও অ্যালার্জি আছে কেডি। এর মানে কি আমিও জোরাবার? হ্যাঁ, আপনিও জোরাবার হতে পারতেন যদি আপনি জোরাবারের মুখোশ পরে থাকতেন তো। একটা কথা বলুন তো পাবলিক প্রসিকিউটর ম্যাডাম, যে আপনার ডান হাতের ছোট আঙুলটা কাটা কি? না। আপনার কি বা পায়ের ওপর কোনো গুলির চিহ্ন রয়েছে, সেই গুলিটা যেটা অভিজিৎ জোরাবারের দিকে চালিয়েছিল? না। তো দুর্ভাগ্যবশত আপনি জোরাবার হতে পারেন না। কিন্তু এখানে যিনি রয়েছেন আমাদের বুলুয়া ভাই, আপনি কি কষ্ট করে একবার আপনার ডান হাতের ওই ছোট আঙুলটা আদালতের সামনে একবার দেখাবেন? ইয়োর অনার, সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে ইনি নিজের ডান হাতের সেই ছোট আঙুলটা দেখাতে পারেন না, কারণ সেই আঙুলটা তো নেই তার কাছে। কোনো ব্যাপার না বুলুয়া,
আপনার বা পাটি যদি আদালতকে একবার দেখান কষ্ট করে। ইওর অনার, সেই গুলির চিহ্ন যেই গুলিটা অভিজিৎ চালিয়েছিল জোরাওয়ারের ওপর, আর এখন Your Honor, presenting Mr. Zorawar. পুনর্জন্মের শুভেচ্ছা রইল। সব আমারই প্ল্যান ছিল। যেদিন সিআইডি আমাকে গ্রেপ্তার করলো, আমাকে গোলচকের জেলে রাখা হলো ইন্সপেক্টর শ্যাম দাসের পাহারায়। সেখানে আমি শ্যাম দাসকে নিজের দলে টেনে নিয়ে আসি। লোভ দেখাই যে আমার লুকোনো ৩৫ কোটি টাকার হীরের ওকে অর্ধেক ভাগ দেব। আমি প্ল্যান বানালাম, যখন সিআইডি আমাকে জেলে নিয়ে যাবে তখন আমি পালাতে চেষ্টা করব। পালানোর সময় অভিজিৎ আমাকে আটকানোর জন্য গুলি করবে। নিশ্চিতভাবে আমার পায়ে। আর আহত অবস্থায় শ্যামদাস আমাকে যখন হাসপাতালে নিয়ে যাবে, মাঝ রাস্তায় আমাকে বের করে প্লাস্টিক সার্জারি করা আমার মুখের মতো টাটকা লাশকে সেখানে রেখে দেবে। এটা বলে যে অভিজিৎ আমাকে খুন করেছে। কিন্তু ইওর অনার, এর পরিকল্পনা তখনই ধাক্কা খেয়েছিল যখন ভ্যানের বাকি ৩ জন কয়েদি আর শোভনলাল, ভ্যানের ড্রাইভার, সাক্ষী হলো। তখন মিস্টার শ্যাম দাস টাকা আর রেহাইয়ের লোভ দেখিয়ে এদের কিনে নিয়েছিল। ইন্সপেক্টর শ্যাম দাস, আমি কি ঠিক বলছি নাকি আমি ভুল? ইওর অনার, ইন্সপেক্টর শ্যাম দাস নিজের রুটির যথেচ্ছ অপব্যবহারের পর শুধুমাত্র সাক্ষীদের বয়ান বদলালেন না, বরং সব রিপোর্ট পাল্টে দিয়ে অভিজিতের বিরুদ্ধে করলেন। ওখানে জোরাওয়ার নিজের চেহারা পাল্টে আমার মাধ্যমে এই কোর্টে এসে মামলার মোড়ই ঘুরিয়ে দিল। অনেক কিছু বদলে দিল ইওর অনার, কিন্তু আমার চোখকে বদলাতে পারল না। যেখান থেকে আমার সন্দেহ হলো, প্রশ্ন উঠল মনে যে কেন বুলুয়া ওর ডান হাতটা নিজের কম্বলের ভেতর লুকিয়ে রাখছে। ইওর অনার, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ নির্দোষ। অভিজিৎ নিরপরাধ। অর্ডার, অর্ডার! কি হচ্ছে এসব? ইওর অনার, 13 জানুয়ারি দুপুরবেলা জোরাওয়ারের সঙ্গে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ এরকমই কিছু করেছিলেন। ওই সময়ের তো সব সাক্ষী মিথ্যে ছিল, কিন্তু আশা করব যে এই সময়ের সব সাক্ষী মিথ্যে নয়। কনগ্রাচুলেশন অভিজিৎ। থ্যাংক ইউ ভেরি মাচ কেডি। তুমি প্রমাণ করে দিলে যদি কেউ নিরপরাধ হয় তাকে ন্যায় বিচার পাওয়ানোর দায়িত্ব তোমার। হ্যাঁ, আবার সেই নির্দোষ যদি আবার সিআইডি থেকে হয় তাহলে তো দায়িত্ব আরো বেড়েই যায়, কারণ সমস্ত দোষীদের শাস্তি দেওয়ার যাবতীয় দায়িত্ব সিআইডির ওপর রয়েছে। তা তো বটেই। থ্যাংক ইউ ভেরি মাচ কেডি পাঠক। বাই দ্য ওয়ে, কেডি, এই কেডির মানে কি?
কেডির মানে হলো যে এটা হলো একটা বড় রহস্য। আচ্ছা, সিআইডি কি এই বিষয়টায় মামলাটা লড়তে চাইবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ